আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি রাকিব রায়হান। আজকে আপনাদের জন্য নিয়ে এলাম একটা অদ্ভুত সিনেমার গল্প, যেই সম্পূর্ণ সিনেমাটা দেখার পরেও আপনারা এই গল্পের কোনো কিছু ঠিকভাবে বুঝতে পারবেন না। তবে কথা দিচ্ছি, গল্প শেষ হতে হতে আপনাদেরকে অবশ্যই আমি সব কিছু বুঝিয়ে দেব। তো এই গল্পের নাম হলো সুইস আর্মি ম্যান। আর এই গল্পটা আসলে এমন একটা গল্প যেখানে দেখানো হয়েছে একজন মানুষ যে কিনা একটা দ্বীপে আটকা পড়ে গেছে। আর দুর্ভাগ্যবশত তার কাছে একটা মৃতদেহ ভেসে আসে, যে মৃতদেহের আবার বিভিন্ন রকমের সুপার পাওয়ার আছে। তো তারপরে কোন ধরনের ঘটনাগুলো ঘটে যায় তাদের জীবনে, সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আর দেরি না করে ইন্ট্রো চলতে থাকার আপনারা চাইলে ততক্ষণে একটা সাবস্ক্রাইব করে দিতে পারেন। তো গল্পের শুরুতেই প্রশান্ত মহাসাগরের নির্জন একটা দ্বীপে আটকা পড়া হ্যাং নামের একটা ছেলেকে আমরা দেখতে পাই, যে কিনা অনেক দিন এই দ্বীপে আটকা পড়ে থাকার ফলে ডিপ্রেশনে পড়ে সুইসাইড করতে যাচ্ছিল। কিন্তু মৃত্যুর আগে সে সমুদ্রের পাশে একটা মানুষকে পড়ে থাকতে দেখে। দুর্ভাগ্যবশত তখনই তার পা পিছলে যায়, কিন্তু দড়ি সামান্য দুর্বল হওয়াতে দড়ি ছিঁড়ে হ্যাং নিচে পড়ে যায়। সে দ্রুত ছুটে চলে যায় ভেসে আসা সেই লোকটির কাছে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই হ্যাং বুঝতে পারে এই লোকটি আসলে একটা মৃত লাশ। কিন্তু তখনই হ্যাং খেয়াল করে এই মৃতদেহটি বেশ শব্দ করে বায়ু ত্যাগ করছিল। তো এই সব কিছু দেখে আরও বেশি হতাশ হয়ে হ্যাং আবার সুইসাইড করতে চলে যায়। কিন্তু এবার সে খেয়াল করে বায়ু ত্যাগ করার ফলে সেই মৃতদেহটি সমুদ্রের পানিতে এদিকে সেদিকে ছুটে চলছিল। আর এটা দেখে হ্যাংয়ের মাথায় একটা বুদ্ধি চলে আসে। সে মৃতদেহের কোমরে থাকা সেই বেলটা খুলে লাশটিকে একটা স্পিড বোটের মতো বানিয়ে নিয়ে লাশটির বায়ু ত্যাগের শক্তিকে কাজে লাগিয়ে সমুদ্র পাড়ি দিতে থাকে। তো ঘটনাটা বেশ আজগুবি মনে হলেও এই গল্পের একটা আলাদা অর্থ আছে। তো দেখতে থাকেন। এদিকে আমরা দেখতে পাই স্পিড বোটের মতো করে যেতে থাকলেও মাঝ সমুদ্রে এসে ব্যালেন্স হারিয়ে হ্যাং সমুদ্রের মাঝে পড়ে যায়। আর এখন হ্যাংয়ের জ্ঞান ফিরে আসে একটা সমুদ্রের কিনারায়। তখনই তার কাছে একটা চিপসের প্যাকেট ভেসে আসে, আর এটা দেখে হ্যাং ভেবে নেয় সে হয়তো কোনো মানব বসতি সম্পন্ন দ্বীপে চলে এসেছে। হ্যাং প্রচণ্ড খুশি হয়ে যায়, কিন্তু তখনই সে তার মোবাইল বের করলে দেখতে পায় সেখানে কোনো নেটওয়ার্কই ছিল না। তবুও সে নিরাপদ এলাকার খোঁজে এই মৃতদেহটাকে এখানে রেখে চলে যায়। কিন্তু বেশ কিছুক্ষণ পরে সে আবার ফিরে আসে, কারণ সে তার নিজের জীবন বাঁচানো এই লাশটাকে কোনোভাবেই ফেলে রেখে যেতেই পারছিল না। বেচারা হ্যাং তার কাঁধে করে এই মৃতদেহটাকে নিয়ে হাঁটতে থাকে। কিন্তু এই দ্বীপটাতেও আশেপাশে কোনো জনমানব ছিল না। তারা হাঁটতে হাঁটতে একটা জঙ্গলের ভেতরে চলে আসে, যেখানে হ্যাং অনেক আগে ফেলে যাওয়া কিছু মানুষের পরিত্যক্ত জিনিসপত্র খুঁজে পায়। আর সে কিছু জিনিসপত্র নিজের কাছেও রেখে দেয়। আর এখন চারিদিকে সন্ধে নেমে গিয়েছিল, আর তাই তারা দুজন একটা গুহার ভেতরে আশ্রয় নেয় রাত কাটানোর জন্য। সেদিন রাতে প্রচণ্ড ঝড় তুফান শুরু হয়। আর পরদিন সকালে হ্যাং খেয়াল করে মৃতদেহটির মুখ দিয়ে পানি ঝরছে। আর কিছুক্ষণের মধ্যেই সে বুঝতে পারে এই পানি সম্পূর্ণভাবে নিরাপদ আর পানযোগ্য। অর্থাৎ এই মৃতদেহটির বেশ কিছু সুপার পাওয়ার আছে, যার মধ্যে প্রথমটা হলো গ্যাস ছাড়া, আর দ্বিতীয়টা হলো পানযোগ্য পানি মুখ দিয়ে বের করা। হ্যাং অনেক দিন পরে পেট ভরে পানি খেতে থাকে। এই সব কিছু শেষ হলে হঠাৎই সেই মৃতদেহ কথা বলে ওঠে। সে তার নিজের নাম ম্যানি বলে দেয়। আর এটা শুনে হ্যাং প্রথমেই গুহা থেকে ভয়ে পালিয়ে চলে যায়। কিন্তু ধীরে ধীরে সে বুঝতে পারে মৃতদেহটির আরেকটা সুপার পাওয়ার হলো সে কথা বলতে পারে। সে তার শরীরের যদিও কোনো অংশ নড়াচড়া করতে পারে না, কিন্তু সে কোনো রকমে আবছাভাবে কথাটুকু বলতে পারে। ম্যানি নিজের অতীত, ভবিষ্যৎ বা বর্তমানের কোনো কিছুই উপলব্ধি করতে পারছিল না। সে মানব জাতি সম্পর্কে কিছুই জানতো না। আর এই বিরান দ্বীপপুঞ্জে যেহেতু হ্যাং একাই ছিল, তাই সে ম্যানিকে নিজের বন্ধুর মতো ট্রিট করতে থাকে। সে ম্যানিকে মানব জাতির আবর্তন, বিবর্তন, তাদের প্রযুক্তিগত উন্নতি, মানুষের মাঝের অনুভূতি, ভালোবাসা, এই সব কিছু ম্যানিকে বিভিন্নভাবে বোঝাতে থাকে।
সে গল্প করতে করতে ম্যানিকে কাঁধে নিয়ে এই জঙ্গল থেকে মানব বসতির খোঁজে ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যেতে থাকে। কিন্তু যেতে যেতে হঠাৎ করে হ্যাং একটা জংলি ভালুকের আওয়াজ শুনতে পায়। হ্যাং প্রচণ্ড ভয় পেয়ে যায়, আর তখনই তার সামনে একটা বিশাল গর্ত থাকার কারণে ভয় পেয়ে সে ম্যানিকে সহ সেই গর্তের ভেতরে পড়ে যায়। কিন্তু অনেক বড় একটা দুর্ঘটনা ঘটার পরেও তারা দুজনেই ঠিকই ছিল। কিন্তু উপর থেকে পড়ে যাবার কারণে হ্যাংয়ের মোবাইল বেশ খানিকটা আঘাতপ্রাপ্ত হয়, আর হ্যাংয়ের মোবাইলে একটা মেয়ের ছবি ওয়ালপেপারে দেয়া ছিল। ম্যানি এই অবস্থাতেও হ্যাংকে প্রশ্ন করে যে এই মেয়েটি কে। হ্যাং তাকে জানায় যে এই মেয়েটিকে আসলে সে পছন্দ করে, কিন্তু তার সাথে সে কোনোদিন কথাও বলেনি। শুধুমাত্র বাসে যাতায়াত করার সময় প্রতিদিন এই মেয়েটির সাথে হ্যাংয়ের দেখা হতো। হ্যাং মেয়েটিকে প্রচণ্ড পছন্দ করত। মেয়েটি তার সিক্রেট ক্রাশ ছিল। মেয়েটির নাম ছিল সারা। আর এখন এই সম্পূর্ণ ঘটনাটা ম্যানিকে বোঝানোর জন্য হ্যাং নিজেই সারার মতো পোশাক আশাক পরে ম্যানিকে নিজের একতরফা ভালোবাসার ব্যাপারটা ধীরে ধীরে বুঝাতে থাকে। সে বুঝাতে থাকে কিভাবে তাদের বাসের ভেতরে দেখা হতো, সে কেমন অনুভব করত। হ্যাং নিজেকে সারার মতো মনে করতে থাকে, আর ম্যানিকে মনে করে তার নিজের মতো। তারা দুজনেই একে অপরের সাথে ভালোবাসায় মগ্ন হয়ে যায়, কারণ বাস্তব জীবনে হ্যাং কোনোদিনও সারার সাথে কথাই বলতে পারেনি। তাই সে আজকে নাটকের মাধ্যমে সারার সাথে নিজের ভালোবাসার ব্যাপারটা প্রকাশ করে দেয়। আর এভাবেই সে নিজের কল্পনাকে আজকে বাস্তবে পরিণত করে ফেলে। কিন্তু এই সব কাজ করতে করতেই ম্যানি সম্পূর্ণভাবে ভালোবাসা জিনিসটা কি সেটা বুঝতে শিখে যায়। ম্যানি কল্পনা করতে শিখে যায়, আর সে হ্যাংয়ের বর্ণনা অনুযায়ী সারাকে কল্পনা করে এবং তার প্রেমেও পড়ে যায়। আর এখন হঠাৎ করে ম্যানি হ্যাংয়ের হাত শক্ত করে ধরে আজকে বলে দেয় যে সে সারাকে ভালোবাসে। হ্যাং অনেক অবাক হয়ে যায়, কিন্তু এতদিনে ম্যানির সাথে হ্যাংয়ের অনেক ভালো বন্ধুত্ব হয়ে গিয়েছিল, আর তারা দুজনেও অনেক অদ্ভুত রকমের কাজ কারবারগুলো সব একসাথে করতে থাকে। দুজনের বন্ধুত্ব ধীরে ধীরে গভীর হতে থাকে, আর এভাবেই কেটে যায় আরও বেশ কয়েকটা দিন। কিন্তু প্রতিদিনই তারা ধীরে ধীরে নিরাপদ আবাসস্থলের খোঁজে একটু একটু করে সামনে এগিয়ে যেতে থাকছিল। আর এভাবে যেতে যেতে তারা একটা নদীর সামনে এসে পড়েছে, কিন্তু নদীর উপরে পারাপার হবার জন্য দুটো পাইপ লাগানো ছিল। আর এই নদী পার হবার জন্য এই একটাই মাত্র উপায় ছিল, সেটা হলো পাইপের উপর দিয়ে হেঁটে নদী পার করা। তো হ্যাং আর কোনো উপায় না পেয়ে ম্যানিকে কাঁধে তুলে নিয়ে চিকন সেই পাইপ দুটির উপর দিয়ে নদী পার হতে থাকে। কিন্তু কিছু দূর যাবার পরে দুর্ভাগ্যবশত তারা দুজনেই নদীর পানিতে পড়ে যাবার উপক্রম হয়। আর এক পর্যায়ে ম্যানি প্রথমবারের মতো ভয়ের অনুভূতি পায়। সে হেসে হেসে বলে, এবার আমি সত্যি ভয় পাচ্ছি, কারণ নদীতে পড়ে গেলে যদি আমি তোমাকে হারিয়ে ফেলি তাহলে আমি তোমাকে অনেক মিস করব হ্যাং। আর এইসব কথা বলতে বলতে তারা দুজন নদীর পানিতে পড়ে যায়, আর প্রচণ্ড স্রোতের কারণে ম্যানির মৃতদেহ পানিতে ডুবে যেতে থাকে। কিন্তু ম্যানি যেহেতু হ্যাংকে অনেক ভালোবাসতো, তাই হ্যাং নিজের জীবনের পরোয়া না করে ম্যানিকে আবার নিজের কাছে ফিরিয়ে আনে। আর তারা দুজন এখন অনেক কাছাকাছি চলে আসে। এখন পানিতে ডুবে যাওয়া থেকে বাঁচতে ম্যানি তার সুপার পাওয়ার অর্থাৎ পেছন দিয়ে গ্যাস ছেড়ে মিসাইলের মতো উপর দিকে উঠে ডাঙায় চলে আসে। আর এখন রাতের বেলা ম্যানির গ্যাস দিয়ে হ্যাং আগুন জ্বালিয়ে নেয়, আর তারা দুজন সেখানে শুয়ে শুয়ে গল্প করতে থাকে। গল্প করতে করতে তারা আবার সারার গল্প করে, কিন্তু ম্যানি যেহেতু এই দুনিয়াদারি সম্পর্কে তেমন কিছুই বুঝতো না, তাই সে হ্যাংকেই সারা মনে করত, কারণ হ্যাং তার সাথে সারা সেজে অভিনয় করেছিল। ম্যানি আসলে বুঝতোই না যে কোনটা অভিনয় আর কোনটা বাস্তব জীবন, তাই সে হ্যাংয়েরই প্রেমে পড়ে গিয়েছিল। যদিও সে হ্যাংকে সারা মনে করত, কিন্তু আজকে হ্যাং তাকে বুঝায় যে সে আসলে কখনোই সারাকে দেখেইনি, বরং সারাকে হ্যাং নিজে দেখেছে, আর সে নিজে সারাকে পছন্দ করে। এটা শুনে ম্যানি হ্যাংয়ের উপরে বেশ অভিমান করে আর তাকে বিশ্বাসঘাতক মনে করতে থাকে। কিন্তু তখনই তাদের উপরে একটা ভালুক আক্রমণ করে বসে। ভালুকের আক্রমণ থেকে বাঁচার জন্য হ্যাং ম্যানির মুখে পাথর ঢুকিয়ে দিয়ে সেটাকে বুলেটের মতো ফায়ার করার জন্য বলে, কিন্তু এবার ম্যানি হ্যাংকে কোনোভাবেই সাহায্য করে না।
হ্যাং ম্যানির কাছে অনেক অনুরোধ করতে থাকে, কিন্তু ম্যানি আবার সেই মৃতদেহের মতো নিশ্চুপ হয়ে পড়ে থাকে, কারণ সে এখন হ্যাংকে বিশ্বাসঘাতক মনে করতে থাকে। কিন্তু ম্যানির পেটের গ্যাস অনাবরত বের হবার কারণে হ্যাং তার পেছনে আগুন লাগিয়ে দেয়, যার ফলে একটা বিশাল বিস্ফোরণ হয়ে তারা অনেক খানিকটা উপরে উড়ে চলে যায়। ভালুকটা সেখান থেকে পালিয়ে গেলেও তারা দুজনেই আটকা পড়ে একটা গাছের ডালে। সেখানে ম্যানি এই প্রথমবারের মতো কান্না করতে করতে বলতে থাকে যে এটাকে কি বলে আমি কিচ্ছু জানি না, তবে মনে হয় চোখ দিয়ে পানি পড়া খুব খারাপ জিনিস, কারণ আমি এটাকে সহ্যই করতে পারছি না। হ্যাং এই অবস্থাতেও ম্যানিকে বোঝাতে থাকে যে ভালোবাসা শুধু এভাবেই হয় না, বন্ধুত্বের মাঝেও একটা ভালোবাসা থাকে, আর আমাদের আসলে বেঁচে থাকার জন্য সারার কোনো দরকারই নেই, আমরা একে অপরের জন্য যথেষ্ট। আর এসব কথা বলতে বলতে এদিকে প্রচণ্ড আহত হয়ে গাছ থেকে শেষমেশ পড়েই যায় হ্যাং। আর এটা দেখে সেই ভালুকটা আবার ফিরে চলে আসে এবং হ্যাংয়ের পা কামড়ে ধরে হ্যাংকে টেনে নিয়ে যেতে থাকে জঙ্গলের দিকে। মৃত্যুর দ্বার প্রান্তে এসেও ম্যানির দিকে তাকিয়ে সাহায্যের আকুল আবেদন করতে থাকে হ্যাং। আর এতক্ষণে গাছের ডালে আটকে থাকা ম্যানিও বুঝতে পারে আসলে সে যাকে দেখেইনি তাকে ভালোবেসে সে যার সাথে আছে তাকে হারানোর কোনো মানেই হয় না। তাই সে এবার তার বন্ধু হ্যাংকে বাঁচানোর জন্য প্রথমবারের মতো খুব জোরে জোরে নড়াচড়া করতে থাকে। সে গাছ থেকে নিচে পড়ে যায় আর অদ্ভুতভাবে নড়াচড়া করতে করতে যেন সে হাঁটার চেষ্টা করে। আর কোনো রকমে কিছুটা সামনে এগিয়ে গিয়ে আগুনের সামনে এসে এমন জোরে একটা গ্যাস ছেড়ে দেয় যার ফলে বিশাল এক বিস্ফোরণে ভালুকটা সেখান থেকে চিরতরে পালিয়ে চলে যায়। কিন্তু ততক্ষণে ম্যানের শরীরেও আগুন লেগে গিয়েছিল। হ্যাং ভালুকের থেকে ছাড়া পাওয়ার পরে দ্রুত ম্যানির কাছে এসে তার শরীরের আগুন নিভিয়ে ফেলে। আর এর পরের সিনে এখন আমরা দেখতে পাই ম্যানি এখন সম্পূর্ণভাবে জীবিত হয়ে গেছে, আর গত রাতে ভালুকের হামলায় আহত হয়ে গেছে হ্যাং। আর তাই ম্যানি এখন হ্যাংকেই নিজের কাঁধে তুলে নিয়ে এই বিশাল বন পাড়ি দিতে থাকে। আর অদ্ভুতভাবে তারা হাঁটতে হাঁটতে একটা বাড়ির সামনে এসে পড়েছে, যেই বাড়িটাতেই সারা নামের সেই মেয়েটা থাকতো। এতদিনে ম্যানি বুঝে গিয়েছিল হ্যাং আসলে সারাকে অনেক বেশি ভালোবাসে, কিন্তু সে এতটাই ইন্ট্রোভার্ট আর লাজুক যে সে কোনোদিন হয়তো সারাকে বলতেই পারবে না। তাই ম্যানি নিজ দায়িত্বে তার বন্ধুকে নিয়ে চলে এসেছিল সারার সাথে মিলিয়ে দেবার জন্য। কিন্তু এখানেও হ্যাং প্রচণ্ড লজ্জায় ম্যানিকে বারবার নিষেধ করে সে যেন সারার সাথে তাকে কথা না বলায়। আর এই ব্যাপারটা নিয়ে তাদের দুজনের মাঝে অদ্ভুত আর আজব রকমের মারামারিও চলতে থাকে। কিন্তু তখনই সেখানে একটা বাচ্চা মেয়ে চলে আসে, যাকে দেখে ম্যানি নিজের ব্যাপারে সব কিছু বাচ্চাটিকে বলতে থাকে। সে বলে, আমি আসলে একজন মৃত মানুষ, যাকে আমার সব থেকে কাছের বন্ধু হ্যাং পুনরায় জীবিত করে ফেলেছে। আমরা অনেক দিন ধরে জঙ্গলের মাঝে ঘুরে বেরিয়েছি, বিভিন্ন বিপদের মাঝে পড়েছি, কিন্তু সৌভাগ্যবশত আমার কিছু সুপার পাওয়ার থাকার কারণে আমরা বেঁচে ফিরেছি শুধুমাত্র সারার সাথে দেখা করার জন্য। আর এইসব কথা বলতে বলতে সেখানে সারা চলে আসে, আর সারাকে দেখে ম্যানি যেন সেখানে আবার মৃত মানুষের মতো নিশ্চুপ হয়ে পড়ে যায়। সারা সেখানে একটা মৃতদেহর সাথে হ্যাংকে দেখে অনেক অবাক হয়ে যায়। সারা এখন জলদি পুলিশকে ফোন করে সেখানে ডেকে পাঠায়, আর পুলিশেরা এসে সেখানে জানায় যে ম্যানি এবং হ্যাং আসলে দুজনেই হারিয়ে গিয়েছিল। তারা হ্যাংকে জীবিত ফিরে পেলেও ম্যানির লাশ খুঁজে পেয়েছে। পুলিশেরা ম্যানিকে পোস্টমর্টেম করার জন্য নিয়ে যেতে থাকে, কিন্তু এটা দেখে হ্যাং বুঝতে পারে যে তার জীবনে আসলে মৃত হোক তবুও ম্যানির মতো বন্ধুকেই দরকার। কিন্তু ততক্ষণে সেখানে মিডিয়ার লোকজন পৌঁছে গিয়েছিল, আর তারা হ্যাংয়ের বিভিন্নভাবে ইন্টারভিউ নিতে থাকে। হ্যাং তাদেরকে সবাইকে বুঝাতে চায় যে ম্যানি আসলে কোনো মৃত মানুষ নয়, বরং ও জীবিত, আর ম্যানির জন্যই হ্যাং নিজে জীবিত এখানে অবধি ফিরতে পেরেছে। কিন্তু কেউই হ্যাংয়ের কথা বিশ্বাসই করছিল না। তাই হ্যাং এখন তার বন্ধুকে বাঁচানোর জন্য ম্যানির এই লাশটা নিয়ে আবার পালিয়ে যেতে শুরু করে সেই জঙ্গলের ভেতরে। সে যেন এই জঙ্গলের ভেতরে নিজের স্বাধীনতা, নিজের জীবনের অর্থ খুঁজে পেয়েছিল। পুলিশেরা দলবল নিয়ে হ্যাংয়ের বাবা এবং সারার পরিবার সহ সবাইকে নিয়ে যেতে থাকে হ্যাংয়ের পিছু পিছু।
আর তারা দেখতে পায় হ্যাং এই জঙ্গলের ভেতরে অনেক কিছু তৈরি করে রেখেছিল। আর মিডিয়ার লোকজন এই সব কিছু দেখে অবাক হয়ে যায়। আর এতক্ষণে হ্যাং তার প্রিয় বন্ধুকে নিয়ে সমুদ্রের পাড়ে চলে এসেছিল। হ্যাং তাকে বারবার আকুল হয়ে একাধারে ডেকে চলেছিল জেগে ওঠার জন্য, কিন্তু ম্যানির মৃতদেহ কোনো সাড়া না দেয়াতে হ্যাং যেন হতাশ হয়ে যায়। আর তখনই পুলিশ এসে তাকে হাতকড়া পরিয়ে ফেলে, কিন্তু সে তার প্রিয় বন্ধুকে জাগানোর জন্য শেষবারের মতো নিজে থেকেই গ্যাস ছাড়তে শুরু করে। আর এটা দেখে সেখানে উপস্থিত সকল লোকজন তাকে পাগল ভাবতে শুরু করে। কিন্তু তখনই সেখানে ম্যানির মৃতদেহ শব্দ করে আবার গ্যাস ছাড়া শুরু করে দেয়। আর এটা দেখে আশেপাশের লোকজন সবাই অবাক হয়ে যায়। আর এদিকে সমুদ্রের ঢেউয়ে ম্যানি আবার গ্যাস ছাড়তে ছাড়তে ভেসে যেতে থাকে গভীর সমুদ্রের দিকে। কিন্তু এবার ম্যানির মুখে একটা মুচকি হাসি লেগেছিল। উপস্থিত সকল লোকজন এটা দেখে অবাক হয়ে যায়। তারা বুঝতে পারে হ্যাং আসলে সত্যি কথা বলছিল। আর এই ঘটনার সাথে সাথে আজকের এই গল্পটা শেষ হয়ে যায়। তো গল্পটা দেখে আপনারা যে কেউ কিচ্ছু বুঝতে পারেননি সেটা আমি খুব ভালোভাবে বুঝতে পেরেছি। তো আসলে কেন এই ঘটনাগুলো ঘটে গেল? বাস্তবে তো এমনটা হওয়ার কোনো সম্ভাবনাই নাই। আর এটা কোনো হরর, থ্রিলার বা এমন কোনো জনরার সিনেমাও না। তাহলে এই সব কিছু ঘটলো কেন? এই ব্যাপারে যদি বলতে যাই তাহলে এই সম্পূর্ণ সিনেমাটা আসলে একটা উদাহরণ হিসেবে আমাদেরকে দেখানো হয়েছে, যেখানে পুরো দুনিয়া থেকে আলাদা হয়ে যাওয়া একটা ব্যক্তি অর্থাৎ হ্যাং, যে কিনা দ্বীপে আসার আগেও দুনিয়া থেকে আলাদাই ছিল, কারণ তার পরিবার, বন্ধু বান্ধব বা রিলেশন করার মতো কোনো গার্লফ্রেন্ড কেউই ছিল না। সে সবার থেকে আলাদা ছিল। আর এরপর সে যখন আইল্যান্ডে আটকা পড়ে তখন সে বেঁচে থাকার কোনো অর্থই খুঁজে পাচ্ছিল না। সুতরাং তার কাছে সুইসাইড করা ছাড়া আর কোনো অপশনই ছিল না। কিন্তু তখনই হ্যাংয়ের কাছে সুপার পাওয়ার যুক্ত একটা লাশ ভেসে আসে। আসলে লাশটা খেয়ে আপনারা আশা, ভরসা বা বন্ধুত্বের একটা হাত হিসেবে ধরে নিতে পারেন, যেই বন্ধুত্বটা ধীরে ধীরে হ্যাংকে বুঝতে শিখিয়েছে যে এই পৃথিবীতে সে একা নয়, তার পাশেও কেউ আছে, তাকে বোঝার মতো কেউ এখনো বেঁচে আছে। আর আশা, ভরসা বা বন্ধুত্ব অর্থাৎ ম্যানিকে মৃত দেখানোর কারণ হলো আসলে একজন একা মানুষের জীবনে এই আশা ভরসাটা খুবই সামান্য এবং মৃতপ্রায় হলেও সেটা সেই একা মানুষটাকে বাঁচিয়ে রাখার জন্য যথেষ্ট। সুতরাং এটাই আসলে এই গল্পের মেইন থিম, যেখানে সবার থেকে আলাদা একজন মানুষকে বাঁচিয়ে রাখার জন্য ছোট্ট একটা আশা হিসেবে ম্যানিকে দেখানো হয়েছে। এই গল্পের আসলে রিয়েল লাইফ কোনো এক্সিস্টেন্সই নেই, অর্থাৎ ম্যানি কখনোই দ্বীপে ভেসে যায়নি বা কখনোই দ্বীপ থেকে বেরিয়ে সোজা তার গার্লফ্রেন্ডের বাড়িতে চলেও আসেনি। অর্থাৎ এই সব কিছু আসলে আমাদেরকে বোঝানোর জন্য পরিচালক একটা উদাহরণ দিয়েছে যে কিভাবে একজন একা মানুষের জীবনে একটা মৃত আশাও কতটুকু অবদান রাখতে পারে তার বেঁচে থাকার জন্য। তো আশা করি গল্পের ব্যাপারে এতক্ষণে কিছুটা হলেও আপনারা বুঝতে পেরে গেছেন। তো আজকের মতো গল্প এখানেই শেষ। আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।